Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষার ইংলিশ মক টেস্ট সিরিজের আজকে সেকেন্ড ক্লাস। প্রতিটি মক টেস্ট তোমাদের সিলেবাস অনুযায়ী এবং প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে। আশা করি এই মক টেস্টগুলো তোমাদের প্রিপারেশনে অনেক হেল্প করবে এবং তোমাদের মেইন পরীক্ষাতেও অনেক হেল্প করবে। এবং এই মক টেস্টগুলো তোমরা খুব সিরিয়াসলি বাড়িতে ফলো করো, পরীক্ষাগুলো দাও। তোমরা তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করো আমার সাথে। শুরু করছি আজকে মক টেস্ট। First question, the flood situation in the eastern region of the country remain grim for the fifth day today. পূর্ব ভারতে বন্যা পরিস্থিতি একই রকম আছে। দেখো এখানে তোমাকে বলতে হবে ভুল কোথায় আছে। The flood situation in the eastern region of the country, এই যে পুরো জিনিসটা রয়েছে দ্য ফ্লাড সিচুয়েশন ইন দ্য ইস্টার্ন রিজন অফ দি কান্ট্রি, এটা পুরোটাই হচ্ছে তোমার সাবজেক্ট সেন্টেন্সে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল তার উপর ডিপেন্ড করে এই রিমেইন ভার্বটা চেঞ্জ হবে। এখন দেখা যাচ্ছে দ্য ফ্লাড সিচুয়েশন ইন দি ইস্টার্ন রিজিয়ন, এই যে ফ্লাড সিচুয়েশন এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। ফ্লাড সিচুয়েশন সিঙ্গুলার সাবজেক্ট। এখন তোমাদের মনে হতে পারে এখানে তো কান্ট্রি রয়েছে, এটাও সাবজেক্ট হতে পারে। না, এটা সাবজেক্ট নয়। এই যে অফ রয়েছে, অফটা প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে রয়েছে দ্য কান্ট্রি, তাহলে এটা প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে, এটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে না। সাবজেক্ট হচ্ছে ফ্লাড সিচুয়েশন ইন দি ইস্টার্ন রিজন। এটা যখন সিঙ্গুলার সাবজেক্ট, ফ্লাড সিচুয়েশন সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে রিমেইন যে ভার্বটা রয়েছে সেটাও সিঙ্গুলার ভার্ব হবে। এটাকে সিঙ্গুলার ভার্ব করতে গেলে তার সাথে আমাকে এস বসাতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে আমি এস বাই এস বসাই, এক্ষেত্রে রিমেইনের সাথে এস বসাতে হবে। তাহলে রিমেইনস গ্রিম, এখানে অপশন বিতে ভুল আছে, কারণ রিমেইন নয় রিমেইনস হবে। নেক্সট কোয়েশ্চেন, মাচ ভিলেজার্স অ্যাটেন্ডেড দি ফিস্ট হোস্টেড বাই দি ভিলেজ পঞ্চায়েত। ভিলেজ পঞ্চায়েতের দ্বারা যে আয়োজন করা হয়েছিল, ভোজের আয়োজন করা হয়েছিল, সেখানে অনেক ভিলেজার্স অ্যাটেন্ড করেছিল। ভুল হচ্ছে যে ভিলেজার্স এটা তো গ্রামবাসী, মানে এটা কাউন্টেবল নাউন, গ্রামবাসীকে গোনা যায় কতজন গ্রামবাসী রয়েছে। তো কাউন্টেবল নাউনের জন্য আমরা মাচ বসাই না, আমরা এখানে মেনি বসাই। যেখানে আমি গুনতে পারবো না, আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে আমি মাচ বসাবো। কিন্তু যেহেতু ভিলেজার্সকে আমরা গুনতে পারছি, এখানে আমরা মেনি বসাবো, মেনি ভিলেজার্স অ্যাটেন্ডেড। তাই অপশন এ হবে রাইট আনসার, কারণ অপশন এ তে ভুল রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, হি হ্যাজ টু বি ওয়েল ড্যাশ ফর দি এক্সাম। এক্সামের জন্য তাকে কি হতে হবে? প্রিপেয়ার্স, বিন প্রিপেয়ারিং, প্রিপেয়ার্ড, প্রিপেয়ার। দেখো এখানে যে টু বি আছে, টু আছে, বি আছে, এবং তারপরে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম বসে, টু বি প্রিপেয়ার্ড। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 4, because of his mastery in this field, his suggestions are wide accepted. এই ফিল্ডে তার যে দক্ষতা রয়েছে, মাস্টারি রয়েছে, তার জন্য তার সাজেশনগুলো, তার প্রস্তাবগুলো আর ওয়াইড অ্যাকসেপ্টেড। দেখো এখানে আর হচ্ছে তোমার বি ভার্ব, তারপরে অ্যাকসেপ্টেড ভাবে থার্ড ফর্ম বসানো রয়েছে। এবার যে ওয়াইড কথাটা রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে অ্যাডভার্ব হিসেবে বসতে হবে। মানে কিরকম ভাবে সাজেশনগুলো অ্যাকসেপ্ট হবে? ওয়াইডলি, এটা অ্যাডভার্ব হবে। এখানে ভার্ব অ্যাকসেপ্টেড থেকে আমি মডিফাই করছি ওয়াইড শব্দ দিয়ে, সেজন্য এটা ভার্ব অ্যাডভার্ব হবে এবং সেক্ষেত্রে আমি ওয়াইডলি বলবো। সো অপশন এ হবে সঠিক উত্তর, আর ওয়াইডলি অ্যাকসেপ্টেড। কোয়েশ্চেন নাম্বার 5, অল হিজ ফ্যামিলি মেম্বার্স আর ইন কাশ্মীর। তার সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা কাশ্মীরে রয়েছে। এই যে অল হিজ ফ্যামিলি মেম্বার্স, এখানে তোমাকে কারেকশন করতে দেওয়া হয়েছে, ইমপ্রুভ করতে বলা হয়েছে। অপশন এতে বলছে অল অফ হিজ ফ্যামিলি মেম্বার্স, অল দি ফ্যামিলি মেম্বার্স অফ হিজ, অল দি মেম্বার্স অফ হিজ ফ্যামিলি। দেখো অল হিজ ফ্যামিলি মেম্বার্স মানে কি? তার সমস্ত, মানে ফ্যামিলির সমস্ত মেম্বার, মানে তার সমস্ত ফ্যামিলির মেম্বার নয়, ফ্যামিলির সমস্ত মেম্বার। তাহলে সমস্ত মেম্বার অফ হিজ ফ্যামিলি, অল দি মেম্বার্স অফ হিজ ফ্যামিলি, অপশন সি হবে সঠিক উত্তর, অল দি মেম্বার্স অফ হিজ ফ্যামিলি আর ইন কাশ্মীর। কোয়েশ্চেন নাম্বার 6, চুজ দি ইনকারেক্ট সেন্টেন্স। অপশন এ, সুমিত ইজ মাই এল্ডার ব্রাদার, he is 2 years younger to me. Option C, he is the eldest man of this village. Option D, Ravi is 5 years older than me. দেখো অপশন এতে বলছে সুমিত ইজ মাই এল্ডার ব্রাদার, সুমিত হয় আমার বড় ভাই। যখন আমরা ফ্যামিলির মধ্যে রিলেশনশিপ বলছি, কেউ কারোর থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা
এল্ডার শব্দটা ইউজ করি। যদি এটা অন্য কারোর ক্ষেত্রে হতো সেক্ষেত্রে আমরা ওল্ডার বলতাম। ওকে, যেমন অপশন ডিতে রয়েছে রবি ইজ 5 years older than me। রবির সাথে আমার সম্পর্ক কিন্তু ফ্যামিলি সম্পর্ক নয়, রবি আমার দাদা বা ভাই হয় না, সেক্ষেত্রে আমি এখানে ওল্ডার বলবো, আমার থেকে বড়। আর সুমিত ইজ মাই এল্ডার ব্রাদার, সুমিত হচ্ছে আমার থেকে বয়সে বড়, আমার বড় দাদা। ওকে, সো অপশন এ আর ডি দুটোই ঠিক রয়েছে। অপশন বিতে বলছে হি ইজ 2 years younger to me। ইয়াঙ্গারের পরে আমরা এখানে 2 বসাই এবং সে আমার থেকে 2 বছরের বড়, এই সেন্টেন্সটাও একদম সঠিক রয়েছে, এখানে কোথাও ভুল নেই। তাহলে ভুল সেন্টেন্স হচ্ছে হি ইজ দি এল্ডেস্ট ম্যান অফ দিস ভিলেজ। এখানে এল্ডেস্ট নয়, এখানে ওল্ডেস্ট হবে, সব থেকে বয়স্ক বলা হচ্ছে, এখানে ওল্ডেস্ট হবে। ঠিক আছে, সো বলতে পারো অপশন সি হবে রাইট আনসার, এখানে ভুল রয়েছে, ওল্ডেস্ট হবে, এল্ডেস্ট হবে না, ওল্ডেস্ট হবে রাইট উত্তর। হি ইজ দি ওল্ডেস্ট ম্যান অফ দিস ভিলেজ, সে হচ্ছে এই গ্রামের সব থেকে বয়স্কতম ব্যক্তি। কোয়েশ্চেন নাম্বার 7, feasibility of the project is under study। এই প্রজেক্টটার ফিজিবিলিটিটা এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। রিপ্লেস ইট উইথ অ্যান অ্যান্টোনিম। এই যে ফিজিবিলিটি মানে হচ্ছে কোনো কাজ প্র্যাকটিক্যালি কতটা সম্ভব, বাস্তবে কতটা কাজটা সম্ভব করা, সেটাকেই আমরা ফিজিবিলিটি বলে থাকি, মানে প্র্যাকটিকেবিলিটি। ঠিক আছে, এটার অপোজিট দিয়ে তোমাকে রিপ্লেস করতে হবে। আনসুটেবিলিটি, ইমপ্র্যাকটিকেবিলিটি, ইমপ্রপারিটি, চিপনেস মানে খুব সস্তার একটা ব্যাপার বোঝানো হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। আনসুটেবিলিটি উপযুক্ত নয়, এটাও হবে না। ইমপ্রপারিটি মানে হচ্ছে অ্যান ইমপ্রপার অর ইনডেকোরাস অ্যাক্ট। ঠিক আছে, ঠিক সঠিক কাজ নয়, সেটাও এখানে হবে না। রাইট আনসার হবে অপশন বি, ইমপ্র্যাকটিকেবিলিটি। প্র্যাকটিকেবিলিটি মানে হচ্ছে ফিজিবিলিটি, কতটা বাস্তবে সম্ভব, কিন্তু এটা অপোজিট বলেছে, মানে ইমপ্র্যাকটিকেবিলিটি মানে এটা বাস্তবে সম্ভব নয়। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, I have often dash why he went to live abroad। আমি মাঝে মাঝে ড্যাশ করি যে সে কেন বিদেশে থাকতে চলে গেল। পাজলড, ওয়ান্ডার্ড, থট, সারপ্রাইজ। সঠিক উত্তর হবে অপশন বি, ওয়ান্ডার্ড, মানে আমি ভাবনা চিন্তা করি। ঠিক আছে, আমি অবাক হয়ে ভাবি সে কেন বিদেশে চলে গেল। সো আই অফেন ওয়ান্ডার্ড হবে ওখানে। ঠিক আছে, অপশন বি হবে রাইট আনসার। Question number 9, the deputy manager dashed to resign because all his proposals were dashed down by his superiors। ডেপুটি ম্যানেজার কি করলো যে সে রিজাইন করে দেবে, সে ইস্তফা দেবে, কারণ তার সমস্ত প্রপোজালসগুলো ড্যাশ হচ্ছিল তাদের সুপিরিয়রের দ্বারা। দেখো ডেপুটি ম্যানেজার কি করবে বলে বললো, অফার্ড টু রিজাইন, মানে সে অফার করছে আমি রিজাইন করবো বলে, এরকম কিন্তু শব্দটা হয় না। ঠিক আছে, তারপরে বলেছিল ওয়ার থ্রোন ডাউন কোনো শব্দ হবে না। অপশন বিতে বলছে দ্য ম্যানেজার গেভ টু রিজাইন, মানে গেভ টু রিজাইন, এটাও হয় না। ঠিক আছে, অপশন সিতে বলছে বিগ্যান টু রিজাইন, মানে রিজাইন করতে শুরু করলো। এরকম রিজাইন করা তো কোনো একটা প্রসেস নয়, কি রিজাইন করতে শুরু করবে তারপর প্রসেস এটা চলবে, রিজাইন করে দেবে। তো এক্ষেত্রে বলতে পারো যে অপশন সিও সঠিক হবে না। অপশন ডিতে বলছে থ্রেটেন্ড, সে ভয় দেখালো, দ্য ম্যানেজার থ্রেটেন্ড টু রিজাইন, ম্যানেজার রিজাইন করে দেবে বলে ভয় দেখালো, কারণ তার সমস্ত প্রপোজালস ওয়্যার টার্ন ডাউন মানে রিজেক্ট করে দেওয়া, প্রত্যাখ্যান করে দেওয়া। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, কবিতা হ্যাজ নো পেপার টু রাইট ড্যাশ। কবিতার কাছে কোনো পেপার নেই যাতে সে কি করবে, লিখবে। টু রাইট অন হবে সঠিক উত্তর, পেপারের ওপরে পেন দিয়ে পেপারের সাথে টাচ করে লেখা হয়। সো কবিতা হ্যাজ নো পেপার টু রাইট অন। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। এখানে ফ্রেজাল ভার্ব দিয়ে ডিস্ট্রিবিউট শব্দটাকে রিপ্লেস করতে হবে। চিফ গেস্ট প্রাইজগুলো ডিস্ট্রিবিউট করলো, এখানে বিতরণ করলো। অপশন এ গেভ আপ, অপশন বি গেভ ইন, অপশন সি হ্যান্ডেড আউট, অপশন ডি গেভ অ্যাওয়ে। দেখো গেভ আপ মানে হচ্ছে আশা ত্যাগ করা। ঠিক আছে, গেভ ইন মানে সারেন্ডার করা, সমর্পণ করা। হ্যান্ডেড আউট মানে হচ্ছে বিলি করা বা সার্কুলেট করা। অপশন ডিতে গেভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা। সো অপশন ডি হবে সঠিক উত্তর। ডিস্ট্রিবিউট করা মানে হচ্ছে গেভ অ্যাওয়ে বা বিতরণ করা। কোয়েশ্চেন নাম্বার 12, রিঅ্যারেঞ্জমেন্ট করতে দেওয়া হয়েছে। ফার্স্ট পার্ট এবং লাস্ট পার্টটুকু সেন্টেন্সে দেওয়া আছে, মাঝখানে পিকিউআরে সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। দ্য লিটল গার্ল for the mother to leave said to her friend, little children on their own, it was not quite right and go to work। দেখো দ্য লিটল গার্ল, এখানে সাবজেক্ট পেয়েছি, তাহলে তারপর আমাকে ভার্ব বসাতে হবে। ভার্ব দেখো পি অপশনে নেই, আর অপশনে নেই, এস অপশনে নেই, শুধুমাত্র কিউ অপশনে রয়েছে। তাহলে কিউ দিয়ে শুরু করব। দ্য লিটল গার্ল সেড টু হার ফ্রেন্ড, লিটল গার্ল তার বন্ধুকে বলল, কি
কি বলল যে ইট ওয়াজ নট কোয়াইট রাইট, এটা কিন্তু একদমই সঠিক নয়। যখনই আমি কি বসাতে পেরেছি তখনই বুঝতে পারছি যে অপশন এ, অপশন সি, অপশন ডি কোনোটা সঠিক হবে না, অপশন বি হবে রাইট আনসার। তাহলে কিউ এর পরে এস বসছে, ইট ওয়াজ নট কোয়াইট রাইট, কোনটা রাইট নয়? ফর দ্য মাদার টু লিভ, মায়েরা যে বাচ্চাদেরকে ছেড়ে চলে যায়। ওকে, ফর দ্য মাদার টু লিভ, কাকে ছেড়ে যায়? লিভ লিটল চিলড্রেন, ছোট বাচ্চাদেরকে অন দেয়ার ওন, নিজেদের মতো করে ছেড়ে চলে যায়। তারপরে আর বসবে, চলে কোথায় যায়? অ্যান্ড গো টু ওয়ার্ক, এবং তারা কাজে যায়। সো অপশন বি হবে রাইট আনসার, QSPR। Question number 13, the country's resources should be judiciously used. এই দেশের যে সম্পদগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা উচিত কিরকম ভাবে? জুডিশিয়াসলি। এখানে রিপ্লেস ইট উইথ আ সিনোনিম, জুডিশিয়াসলি শব্দটাকে একটা সিনোনিম দিয়ে বা বেস্ট এক্সপ্রেশন দিয়ে রিপ্লেস করতে বলা হয়েছে। স্পেয়ারিংলি, রিজনেবলি, অ্যাডিকুয়েটলি, ইমেন্সলি। ইমেন্সলি মানে খুব বড়ভাবে, অ্যাডিকুয়েটলি মানে পর্যাপ্তভাবে, স্পেয়ারিংলি মানে একদম কমভাবে, রিজনেবলি মানে যুক্তিযুক্তভাবে। দেখো জুডিশিয়াসলি মানে হচ্ছে অপশন বি হবে, রিজনেবলি, অর্থাৎ যেরকমভাবে সম্পদের ব্যবহার করলে খুব লাভজনক হবে সেরকম লজিক্যালি বুদ্ধি করে এই সম্পদগুলোকে ব্যবহার করতে হবে জুডিশিয়াসলি। সো রিজনেবলি অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই, সে তার বন্ধুদেরকে গুড বাই জানালো। এখানে দেখো ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে, ডিরেক্ট স্পিচ তোমাকে লিখতে বলা হয়েছে। চারটা অপশন আছে, আই উইল সি ইউ লেটার, লেট হি টোল্ড হিজ ফ্রেন্ডস, আমি তোমাকে পরে দেখা করব তোমার সাথে। এখানে এটার সাথে গুড বাইয়ের কোনো সম্পর্ক নেই, তাই অপশন এ ভুল হচ্ছে। অপশন বি বলছে আই এম বিডিং ইউ গুড বাই, আমি তোমাকে গুড বাই জানাচ্ছি। যখন বিড কথাটা বলছি, ঠিক আছে, আবার বিডিং ইউ গুড বাই এরকমভাবে বলা যায় না। অপশন সিতে বলছে হি সেইড গুড বাই মাই ফ্রেন্ডস, যখন তো আমরা এখানে ডিরেক্ট স্পিচের কথা বলছি তখন আমি হি সেইড বলবো, তারপর কমা মার্ক দেবো, তারপরে গুড বাই কমা মাই ফ্রেন্ড, সে বলল গুড বাই আমার বন্ধুরা। সো অপশন সি হবে সঠিক উত্তর। অপশন ডিতে বলছে গুড বাই মাই ফ্রেন্ডস হি ওয়াজ সেইং টু দেম, সে তাদেরকে বলছিল না, হি ওয়াজ সেইং টু দেম এরকম নেই, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি হি বেড বলেছে, মানে এখানে সিম্পল পাস্ট টেন্স বলেছে, কিন্তু এখানে হি ওয়াজ সেইং এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই অপশন ডিটা সঠিক হবে না, অপশন সি হবে রাইট আনসার, হি সেইড গুড বাই মাই ফ্রেন্ডস। 15, we need a cardigan, are you able to knit? আমাদের একটা কার্ডিগান দরকার, সোয়েটার কার্ডিগান দরকার, আর ইউ এবল টু নিট, তুমি কি সমর্থ এই উল বুনতে? এখানে বলা হচ্ছে আর ইউ এবল টু নিট, এখানে ইমপ্রুভমেন্টের কথা বলা হচ্ছে, ইমপ্রুভমেন্ট না করতে পারলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। অপশন বিতে বলছে আর ইউ নিটিং, তুমি কি নিটিং করছো, মানে তুমি কি উল বুনছো। অপশন সি উইল ইউ বি এবল টু নিট, তুমি কি নিট করতে সমর্থ হবে। অপশন ডি ক্যান ইউ নিট ওয়ান, তুমি কি একটা সোয়েটার বানাতে পারবে। অপশন ডি হবে রাইট আনসার, উই নিড আ কার্ডিগান, আমাদের একটা কার্ডিগান দরকার, ক্যান ইউ নিট ওয়ান, তুমি কি একটা বানাতে পারবে। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 16, I was sanctioned the loan by the office, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, I was sanctioned the loan by the office। দেখো এখানে তোমাকে প্রথমে দেখতে হবে এই ভয়েসটা প্যাসিভে রয়েছে না অ্যাক্টিভে রয়েছে। দেখো আই সাবজেক্ট, তারপরে ওয়াজ বি ভার্ব বসানো আছে, এবং বি ভার্বের পরে থার্ড ফর্ম স্যাংশন বসানো আছে, ভার্বের থার্ড ফর্ম বসানো আছে স্যাংশন, তার মানে বুঝতেই হবে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, সাবজেক্ট এবং বাই দি অফিস বলা হচ্ছে, তো এটা প্যাসিভে রয়েছে। এখান থেকে আমাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে, এই দি অফিসটা প্যাসিভে অবজেক্ট রয়েছে, তাহলে অ্যাক্টিভের সময় এটা সাবজেক্ট হয়ে যাবে দি অফিস। তারপরে আই ওয়াজ মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে অফিসের পরে সিম্পল পাস্ট টেন্স বসালে স্যাংশন ভার্বটাই বসবে, এখানে স্যাংশন সেকেন্ড ফর্মটা বসবে। তো দ্য অফিস স্যাংশন, কি স্যাংশন করলো, লোন স্যাংশন করলো, কাকে করলো, আমাকে করলো। কিন্তু এখানে দেখো অপশন সিতে রয়েছে দ্য অফিস স্যাংশন মি, আমাকে স্যাংশন করলো দ্য লোন, এখানে দ্য অফিস স্যাংশন লোন লেখা আছে, কিন্তু এখানে তোমার প্রশ্নে দেখো দ্য লোন আছে, সুতরাং অপশন বিটা সঠিক হবে না, অপশন সি হবে রাইট আনসার, দ্য অফিস স্যাংশন মি দ্য লোন, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 17, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সরি এখানে কারেক্টলি নয়, এখানে রংলি স্পেলড লিখতে হবে, মানে ভুল বানান কোনটা আছে, এক্সট্রিমলি সরি, এখানে রংলি স্পেলড লিখতে হবে, ভুল বানানটা তোমায় চুজ করতে হবে, ঠিক আছে। ট্রায়াম্ফ, টাইরেন্ট, থেসারাস, টর্চার, ট্রায়াম্ফ বানান একদম সঠিক আছে, এটা উত্তর হবে না। টাইরেন্ট এটাও টি ওয়াই, এটাও সঠিক আছে। থেসারাস এটাও সঠিক আছে, ভুল হচ্ছে টর্চার, টর্চার বানানটা ভুল, যেরকম টি ও আর TURE হবে, TURE হবে টর্চার, ওকে, এখানে CH নয়, এখানে টি বসবে, সো অপশন ডি হবে রাইট আনসার, টর্চার বানানটা এখানে ভুল আছে।
কোয়েশ্চেন নাম্বার 18, টু বি বায়াসড अगेंस्ट, কোনো কিছুর বিষয়ে তুমি খুব বেশি পক্ষপাতিত্ব করছো, বায়াসড হচ্ছে পক্ষপাতিত্ব করছো, তখন তাকে কি বলা হয়? পার্শিয়াল, অবজেক্টিভ, অপশন সি প্রেজুডিসড, অপশন ডি প্রিডেস্টিনড। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে কোনো বিষয় যখন তুমি পক্ষপাতিত্ব করছো তখন তোমাকে প্রেজুডিসড বলা হবে, প্রেজুডিসড, অপশন সি হবে সঠিক উত্তর। এখানে প্রিডেস্টিনড মানে হচ্ছে আগে থেকে নির্ধারিত করা, এটা সঠিক হবে না। অবজেক্টিভ মানে কোনো উদ্দেশ্য, পার্শিয়াল মানে হচ্ছে অংশত। সো অপশন সি হবে রাইট অ্যান্সার, প্রেজুডিসড, যখন কোনো বিষয়ে কোনো মতামতে তুমি প্রচণ্ডভাবেই পক্ষপাতিত্ব করছো। Question number 19, his work seems to be a Penelope's web. তার কাজটাকে মনে হচ্ছে একটা পেনেলোপস ওয়েব। এই যে পেনিলোপস, ওকে, এই পেনিলোপস ওয়েব কথাটার মানে কি? পেনিলোপের যে জাল, সেটা মানে হচ্ছে এন্ডলেস, এন্ডলেস মানে যে কাজের শেষ নেই। ওকে, সো পেনিলোপস ওয়েব মানে যে কাজের শেষ নেই, এন্ডলেস ওয়ার্ক বলে মনে হচ্ছে। সো অপশন ই হবে রাইট আনসার। এরপরে এখানে এক দেখো কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন রয়েছে, একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, প্যারাগ্রাফ থেকে 5টা প্রশ্ন আছে, তোমাকে প্যারাগ্রাফটা পড়ে সেই 5টি প্রশ্নের সঠিক উত্তর চুজ করতে হবে। Many years ago there lived in India a great king called Jahangir. অনেক বছর আগে ভারতবর্ষে একজন মহান রাজা বসবাস করতেন যার নাম হলো জাহাঙ্গীর। He ruled over a very big kingdom or empire. সে একটি খুব বড় সাম্রাজ্য, কিংডম বা এম্পায়ারের রাজত্ব করতেন। So he was called an emperor. তাই জন্য তাকে এম্পায়ার বা বাদশাহ বলা হতো। The emperor wanted to be just to all his subjects. এই এম্পায়ার বা সম্রাট তিনি চেয়েছিলেন টু বি জাস্ট, সবার প্রতি ন্যায় বিচার করতে। জাস্ট মানে এখানে ন্যায় বিচার, টু বি জাস্ট সবার প্রতি ন্যায় বিচার করতে, টু অল হিজ সাবজেক্টস সমস্ত প্রজাদের প্রতি। হি অর্ডার্ড হিজ সোলজার্স টু টাই আ বিগ বেল ইন ফ্রন্ট অফ হিজ প্যালেস। সে তার সৈন্যদেরকে অর্ডার করলেন যে তার প্যালেসের সামনে একটা বড় ঘণ্টা বেঁধে রাখতে। দেন হি সেন্ড দি সোলজার্স টু এভরি পার্ট অফ দি এম্পায়ার। তারপর তিনি তার সাম্রাজ্যের প্রতিটি দিকে তার সমস্ত সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন। দে অ্যানাউন্সড দ্যাট ইফ পিপল হ্যাড এনি কমপ্লেন্ট দে উড কাম টু দি প্যালেস অ্যান্ড রিং দি বেল। এবং সৈন্যরা সেখানে গিয়ে অ্যানাউন্স করলো যে লোকজনের যদি কোনো রকম কোনো কমপ্লেন্ট থাকে, কোনো অভিযোগ থাকে, তাহলে তারা রাজপ্রাসাদে আসবে এবং ঘণ্টাটি বাজাবে। দি এম্পায়ার হিমসেলফ উড লিসেন টু দেয়ার কমপ্লেন্টস। এবং সম্রাট নিজেই তাদের সমস্ত অভিযোগগুলো শুনবে। হি কুড গিভ দেম জাস্টিস। এবং তিনি তাদেরকে ন্যায় বিচার দিতে পারবেন। এই প্যারাগ্রাফ থেকে 5টা প্রশ্ন আছে, সেগুলো তোমাকে সঠিক উত্তর দিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 20, জাহাঙ্গীর ওয়াজ কল্ড অ্যান এম্পায়ার। জাহাঙ্গীরকে এম্পায়ার বলা হতো কেন? হি ওয়াজ এ গ্রেট কিং, সে খুব মহান রাজা ছিলেন। হি রুলড ওভার এ ভেরি বিগ কিংডম। হি লিভড ইন ইন্ডিয়া। হি লিভড ইন এ বিগ এম্পায়ার মেনি ইয়ার্স আগো। সঠিক উত্তর হবে অপশন বি, তিনি একটা বড় সাম্রাজ্য তিনি রাজত্ব করতেন বা চালাতেন। সো অপশন বি হবে রাইট আনসার, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি হি রুলড ওভার এ ভেরি বিগ এম্পায়ার অর কিংডম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দি ডিজায়ার অফ জাহাঙ্গীর? জাহাঙ্গীরের ইচ্ছে কি ছিল? টু অর্ডার হিজ সোলজার্স, তার সোলজারকে সে অর্ডার করবে। টু মেক মেনি কনকোয়েস্ট, অনেক রকম দেশ জয় করবে। টু বি জাস্ট টু হিজ সাবজেক্টস, তার প্রজাদের প্রতি সে ন্যায় বিচার করবে। টু রুল ওভার এ ভেরি বিগ কিংডম, একটা বড় সাম্রাজ্যের উপরে রাজত্ব করবেন। দেখো তিনি চেয়েছিলেন, দে ওয়ান্টেড টু বি জাস্ট টু অল হিজ সাবজেক্টস। সুতরাং বলতে পারি অপশন সি হবে সঠিক উত্তর, সে সমস্ত প্রজাদের প্রতি ন্যায় বিচার করতে চেয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 22, দ্য সোলজার্স, সোলজাররা কি করলো? কল্ড অল পিপল, তারা সমস্ত লোকজনকে ডেকে পাঠালো। অ্যারেস্টেড অল দ্য ক্রিমিনাল, সমস্ত ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করলো। রোড ওয়ে টু আ ডিস্ট্যান্ট ল্যান্ড, একটা দূরের জায়গাতে তারা সবাই চলে গেল। টাইড আ বিগ বেল ইন ফ্রন্ট অফ দি প্যালেস, প্যালেসের সামনে একটা বড় ঘন্টা বেঁধে দিল। অবশ্যই তারা কি করলো? সোলজার্স টু টাই আ বিগ বেল ইন ফ্রন্ট অফ হিস প্যালেস। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, কমপ্লেন্টস মিন। কমপ্লেন্টস মিনস, এই কমপ্লেন্টস কথাটার অর্থ কি? কমপ্লেন্টস মানে হচ্ছে অপশন এ কমপ্লিট, অপশন বি কমপ্লেক্সিটি, অপশন সি অবজেকশনস, অপশন ডি ডিজাস্টার। সঠিক উত্তর হবে অপশন সি, কমপ্লেন্টস মানে হচ্ছে অবজেকশনস বা অভিযোগ। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24, দ্য পিপল উড রিং দ্য বেল ইফ, লোকজন রিংটা বাজাবে, ঘন্টাটা বাজাবে যদি, যদিটা কি? দে ওয়ার অ্যারেস্টেড, দে ওয়েন্ট টু দি প্যালেস, দে হ্যাড এনি ওয়েলথ, দে ওয়ান্টেড জাস্টিস। সঠিক উত্তর হবে অপশন ডি, দে ওয়ান্টেড জাস্টিস, যদি তারা সুবিচার চায়। এই যে এখানে বলা আছে হি কুড গিভ দেম জাস্টিস, তাদেরকে সুবিচার বা ন্যায় বিচার দিতে পারবেন, তাহলে তারা সুবিচার চাইছিল। সো অপশন ডি হবে সঠিক উত্তর, দে ওয়ান্টেড জাস্টিস। এবং লাস্ট প্রশ্ন, আর একটা রিঅ্যারেঞ্জমেন্ট করতে দেওয়া হয়েছে।
ফার্স্ট পার্ট এবং লাস্ট পার্ট দেওয়া আছে, মাঝখানে PQR এ সঠিকভাবে সাজিয়ে তোমাকে মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। দি ফার্স্ট কম্পোনেন্ট ইজ অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং so as to enable them the provision of further technical to both rural and urban youth to secure employment in industry and the services sector। দেখো দি ফার্স্ট কম্পোনেন্ট ইজ, প্রথম যে কম্পোনেন্টটা, প্রথম যে উপাদান সেটা হচ্ছে কি উপাদান? দি প্রভিশন অফ ফার্দার টেকনিক্যাল। এই যে দ্য প্রভিশন অফ ফার্দার টেকনিক্যাল, আরও বেশি টেকনিক্যাল, তাহলে প্রথমে আমি আর বসাচ্ছি টেকনিক্যাল এবং ভোকেশনাল ট্রেনিং, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং। ওকে, আরও বেশি তাদেরকে ভোকেশনাল এবং ট্রেনিং দিতে হবে, টেকনিক্যাল ট্রেনিং দিতে হবে। তাহলে RP হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি অপশান এতে পি দিয়ে শুরু, এটা হবে না। অপশান সি RS আছে, RP হচ্ছে না, তো এই অপশান সি ভুল হচ্ছে। অপশান ডি S দিয়ে শুরু, সেটা ভুল হচ্ছে। অপশান বি হবে সঠিক উত্তর, RPSQ। তাহলে দ্য প্রভিশন অফ ফার্দার টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং, এই দুটো প্রথম হলো। ট্রেনিংটা কাদেরকে দেওয়া হবে? টু বোথ রুরাল অ্যান্ড আরবান ইউথ, শহরে এবং গ্রামের যে ইয়াং ছেলে মেয়ে রয়েছে তাদেরকে দেওয়া হবে। তাহলে তারপর আমরা এস বসাবো। তাদেরকে দেওয়া হবে কিসের জন্য? সো অ্যাজ টু এনাবল দেম, তাদেরকে সমর্থ করতে। তারপরে কিউ বসাবো, কিসের জন্য সমর্থ করতে? টু সিকিউর এমপ্লয়মেন্ট, যাতে তারা চাকরি বাকরি পায় ইন ইন্ডাস্ট্রি অ্যান্ড দি সার্ভিসেস সেক্টর। সো অপশন বি হবে রাইট আনসার। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে, প্রতিটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই তোমাদের স্কোর কমেন্টে আমার সাথে শেয়ার করো। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।